মূলত শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বাতিল হয়ে গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই ইস্যুতে মুখ খুলেছেন। এস জয়শঙ্কর কি বলতে চাইলেন, কি বোঝাতে চাইলেন? আমরা কি কোথাও একটু বেশি অতি উৎসাহী হয়ে বাড়াবাড়ি করে ফেললাম, শর্তের বেড়াজালে ব্যাপারটাকে আটকে দিয়ে বাতিল করে? এই মুহূর্তে ভারত সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ, আমি আপনি দুদিন পরে খেপে যাব। আর এই খেপানোর ফলে দুইটা রিঅ্যাকশন হতে পারে। চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে যখন কূটনৈতিক আলোচনা তুঙ্গে, ঠিক তখনই বাংলাদেশ নিয়ে জয়শঙ্করের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লি সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। তারেক রহমান সরকারের ঘন ঘন দাবির জবাবে অবশেষে নীরবতা ভাঙলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বললেন, যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তাকে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে কি এস জয়শঙ্কর বিশেষ বার্তা দিলেন তারেক রহমানকে? ভারত সফরে না যাওয়ার একটা মাত্র কারণ ভারত বিরোধিতা, আর এইটা বিএনপির রাজনৈতিক পুঁজি। এই পুঁজি দিয়ে বিএনপি বছরের পর বছর রাজনীতি করছে। আসসালামু আলাইকুম দর্শক, দেখেন আছেন, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক, দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, দেখে বুঝতে পারছেন আজকে নিউজটি কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, চলুন কথা না বেটে মূল ভিডিওতে নিয়ে যাই। তার আগে বলবো, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কি বলেছেন তা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। তিনি বলেছেন, যে কোনো সম্পর্ক টিকে থাকতে হলে পারস্পরিক স্বার্থ রক্ষার পরীক্ষায় পাশ করতে হয়। তিনি আরো যোগ করেন, আমি একজন বাস্তববাদী মানুষ। প্রতিবেশীরা শুধু ভারতের স্বার্থে কাজ করবে এমনটা আশা করি না। তবে আমরা যেমন তাদের যুক্তিসঙ্গত স্বার্থকে সম্মান জানাবো, তাদের থেকেও এমনটি প্রতিক্রিয়া আশা করব। জয়শঙ্করের এই বার্তার মূল অর্থ তিনটি। প্রথমত, বাস্তবসম্মত কূটনৈতিক সম্পর্ক। ভারত আবেগ নয়, বরং জাতীয় স্বার্থ ও বাস্তবতার উপর ভিত্তি করে সম্পর্ক এগিয়ে নিতে চায়। দ্বিতীয়ত, উভয়মুখী প্রতিশ্রুতি। নিরাপত্তার দিক থেকে বা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে ভারত যা প্রত্যাশা করে, বাংলাদেশের কাছ থেকেও সমান সম্মান ও সহযোগিতার আশ্বাস চায়। তৃতীয়ত, কূটনৈতিক ভারসাম্য। রাজনৈতিক পরিবর্তন যাই ঘটুক না কেন, রাষ্ট্রীয় পর্যায়ে অর্থনৈতিক ও ভৌগোলিক পারস্পরিক নির্ভরতা অস্বীকার করার সুযোগ নেই। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পরবর্তী বড় পরীক্ষা হতে যাচ্ছে আসন্ন ব্রিক্স সম্মেলন। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত সরকারের পক্ষ থেকে সম্মেলনের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক সফরের বিষয়েও আলোচনা চলছে। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী সফর এবং অন্যান্য বিষয় নিয়ে ঢাকা ও দিল্লি পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক টানাপোড়েন থাকলেও বাস্তবতা হলো, ঢাকা ও দিল্লি একে অপরের ওপর নির্ভরশীল। বাংলাদেশের বিশাল বাজার এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ ব্যবস্থার বড় অংশ ভারতের সঙ্গে যুক্ত। দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা রক্ষা করা উভয় দেশের জন্যই অত্যন্ত জরুরি। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য ঢাকার সহযোগিতা দিল্লির কাছে গুরুত্বপূর্ণ। তাই দুই দেশের নীতি নির্ধারকরা খুব ভালো করে জানেন, বেশি উত্তেজনা কারো জন্যই দীর্ঘমেয়াদে সুবিধাজনক নয়। এস জয়শঙ্করের কথা থেকে পরিষ্কার, ভারত বর্তমান বাস্তবতাকে মেনে নিয়ে এগোতে চায়। তবে শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের দ্বিমত কিভাবে সমাধান হবে তা নির্ভর করছে আগামী দিনগুলোতে কূটনীতিক টেবিল কতটা কার্যকর থাকে তার উপর। আপনার কি মনে হয়, ঢাকা দিল্লি সম্পর্কের এই বড় কি ব্রিক্স সম্মেলনের মাধ্যমে গলবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, বলছিলাম শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের পক্ষ থেকে অবশেষে কথা শোনা গেল। দীর্ঘ চুপ থাকা পরিস্থিতির পরে জয়শঙ্কর কথা বললেন। জয়শঙ্কর যখন কথা বললেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেটা ভারতেরই কথা, এটাই বুঝতে হবে। কি বলছে বাংলাদেশের গণমাধ্যম? চ্যানেল 24 এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে নীরব জয়শঙ্কর, দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি পারস্পরিক স্বার্থ। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে সরাসরি কথা বলেননি তিনি, কিন্তু দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি নিয়ে তিনি যে কথা বলেছেন সেই কথাতেই বুঝে নেওয়া যায় শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের অবস্থানটা কী এবং বাংলাদেশের বর্তমান অবস্থানের পরিপ্রেক্ষিতে ভারতের ভাবনাটা কী। এই খবরের একটু ভেতরে যাওয়ার আগে চলুন আরেকটা ফটোকার্ড দেখে নিই। ভয়েস বাংলার এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, প্রতিবেশী অর্থাৎ বাংলাদেশ দেশের সঙ্গে সম্পর্ক একতরফা স্বার্থের ভিত্তিতে এগোতে পারে না।
আমি আশা করি না যে আমার প্রতিবেশীরা শুধু আমার স্বার্থেই কাজ করবে। যেমন আমি তাদের স্বার্থকে স্বীকৃতি ও সম্মান জানাতে চাই, তেমনি আমিও আশা করি তারা ভারতের স্বার্থকে সম্মান করবে। খুবই স্পষ্ট কথা, অর্থাৎ কেউই প্রত্যাশা করে না যে শুধুমাত্র একজনের স্বার্থকে ভাবা হবে। আমি যদি বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিই, তাহলে বাংলাদেশকেও ভারতের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। জয়শঙ্করের স্পষ্ট অবস্থান। আরেকটু পরিষ্কার হয়ে চলুন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও এই ব্যাপারটা যখন উঠে এসেছে তখন ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার। তিনি বলেছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক টেকসই হতে হলে সেটি অবশ্যই পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ একজন আরেকজনের স্বার্থ নিয়ে সচেতন থাকবে। ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য দেওয়ার সময় জয়শঙ্কর এই মন্তব্য করেছেন। অনুষ্ঠানে তাকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর না দিয়ে দুই দেশের সম্পর্কের মূল নীতি হিসেবে পারস্পরিক স্বার্থের কথা তুলে ধরেছেন। শেখ হাসিনার ইস্যু টেকনিক্যালি তিনি সরাসরি বলা থেকে বিরত থেকেছেন, কিন্তু যেটা বুঝিয়ে দিয়েছেন সেটা আমাদের কাছে খুবই পরিষ্কার। জয়শঙ্কর বলেছেন, যে কোনো সম্পর্ক কার্যকর হতে হলে তা পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটি দুই দেশের জন্যই সমানভাবে কাজ করতে হবে, একটুও কম বেশি না। আমি যেমন তার স্বার্থ দেখব, সেও আমার স্বার্থ দেখবে, এটাই কূটনৈতিক সম্পর্ক। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রামের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়ে আসছে। মানবতা বিরোধী অপরাধ মামলায় দণ্ডিত হওয়ার পর তিনি ভারতে আগে থেকেই তো তিনি ভারতে অবস্থান করছেন। তবে এই বিষয়ে নির্দিষ্ট প্রশ্নের জবাবে জয়শঙ্কর কোনো মন্তব্য করেননি। তার পরিবর্তে তিনি বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক একতরফা স্বার্থের ভিত্তিতে এগোতে পারে না। তিনি বলেছেন, আমি আশা করি না যে আমার প্রতিবেশীরা শুধু আমার স্বার্থই দেখবে। যেমন আমি তাদের স্বার্থকে স্বীকৃতি ও সম্মান জানাতে চাই, তেমনি আমি এটাও চাই যে তারাও ভারতের স্বার্থকে সম্মান করবে। জয়শঙ্করের বক্তব্যে স্পষ্ট যে বাংলাদেশ ভারতকে যে শর্ত দিয়েছে সেই শর্ত একপাক্ষিক শর্ত, অপোজিট পক্ষে ভারতও যদি শর্ত দিয়ে থাকে, আমরা জানি না, এখন পর্যন্ত ক্লিয়ার না। বাংলাদেশের পক্ষ থেকে শর্তের ব্যাপারটা পরিষ্কারভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলে দিয়েছেন, কিন্তু ভারতের তরফ থেকে পাল্টা কোনো শর্ত দেওয়া হয়েছে কিনা কিংবা তার আগে কোনো শর্ত দেওয়া হয়েছে কিনা আমরা জানি না। তার বক্তব্য খুবই স্পষ্ট, বাংলাদেশের বর্তমান অবস্থান যেটা, সেটাকে তিনি ভালো চোখে দেখছেন না। এর ফলে আমরা কি কোনো সমস্যায় পড়তে পারি? সমস্যা কি? কোনো সমস্যা নেই। ভারতের সঙ্গে যদি আমার সম্পর্ক না থাকে তাহলে কি যায় আসে? ভারতের সুতার উপরে নির্ভরশীল আমাদের গার্মেন্টস শিল্প অনেকখানি, সুতা আমদানি ভারত থেকেই বেশি হয়। তার বিকল্প মার্কেট আমরা আমেরিকা থেকে পাবো, আমেরিকা থেকে সুতা আনবো এবং আমেরিকা থেকে প্রয়োজনে বেশি দামে সুতা আনবো। এরকম ব্যাপারে কিছুদিন আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তো বলেছেন যে আমেরিকা থেকে বেশি দামে কেনাটাও, একটা পণ্য বেশি দামে কেনার প্রসঙ্গে তিনি বলেছেন, বেশি দামে কেনাটাও সেটা জনস্বার্থে করা হচ্ছে। সুতরাং জনস্বার্থে আমেরিকা থেকে বেশি দামে সুতা কিনবো আমরা, সমস্যা নেই। আমরা যে জ্বালানি নির্ভরতা রয়েছে ভারতের উপরে, সেই জ্বালানি আমরা অন্য জায়গা থেকে আনবো, সমস্যা নেই, আমরা বিকল্প মার্কেট তৈরি করে ফেলবো। সেই ক্ষেত্রে তো কোনো সমস্যাই থাকার কথা নয়। শুধুমাত্র একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ভারত আমাদের 3 দিক বেষ্টিত প্রতিবেশী, সব থেকে বড় প্রতিবেশী। এই 3 দিক বেষ্টিত যে ভারত, সেই ভারতের বাইরে আমাদের একমাত্র ফ্রি যে সীমানা, সেটা হচ্ছে বঙ্গোপসাগর। তার একটা অংশ জুড়ে আবার মায়ানমার। সেই ব্যাপারটা আমরা গুরুত্ব দেবো কি দেবো না, সেটা তো আমাদের ব্যাপার। এখন জয়শঙ্কর কি বলতে চাইলেন, কি বোঝাতে চাইলেন, তাতে সরকার যদি থোড়াই কেয়ার করে, তাতে কি যায় আসে? কি এমন ক্ষতি হবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়, এমন কোনো ক্ষতি কি হবে? ভারতের অবস্থান যাই হোক না কেন, যত তীব্রই হোক না কেন, আমরা শর্ত দিয়েছি শেখ হাসিনাকে আগে ফেরত দিতে হবে, তারপরে আমরা ভারত সফরে যাব। মানলে মানবে, না মানলে নাই। তাতে আমার যদি অর্থনীতিতে কোনো ক্ষতি হয়, সেই ক্ষতি আমরা সবাই মিলে, জনগণ সবাই মিলে কাজ করে, একবেলার জায়গায় 2 বেলা কাজ করে পুষিয়ে নেব। সমস্যা কোথায়? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। নাটকের পর নাটক, নাটকের পর নাটক, নাটক দেখতে দেখতে বাংলাদেশের মানুষ বিরক্ত। পরশু সরকারের পক্ষ থেকে জানানো হলো তারেক রহমান 23 আগস্ট ভারত সফরে যাচ্ছেন, কিন্তু গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে তিনি ভারত সফরে যাচ্ছেন না। কিন্তু কেন? অনেকেই বলতেছেন এখানে মক্কা প্যাক্ট একটা বিষয় আছে, অর্থাৎ পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব মিলে যে একটা জোট হয়েছে, সেই জোটে বাংলাদেশ অংশ নিচ্ছে। এটা নিয়ে ভারতবর্ষ ক্ষিপ্ত এবং ভারতে গেলে এটা নিয়ে তাকে প্রশ্নবিদ্ধ করা হতে পারে। সুতরাং তিনি ভারতে যাচ্ছেন না, প্রশ্নের সম্মুখীন হতে চাচ্ছেন না। কিন্তু সত্যি কথা কি এটা? আসল ঘটনা এটা? আমার মনে হয় ভারত সফরে না যাওয়ার একটা মাত্র কারণ ভারত বিরোধিতা। আর এইটা বিএনপির রাজনৈতিক পুঁজি। এই পুঁজি দিয়ে বিএনপি বছরের পর বছর রাজনীতি করছে, অস্বীকার করতে পারবে না কেউ। বিএনপির রাজনৈতিক পুঁজি ছিল ভারত বিরোধিতা। বিগত সময়ে বিএনপি ভারতকে নিয়ে বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়েছে, নানা ধরনের অভিযোগ তুলেছে, ভারত বিরোধী আবেগ তৈরি করেছে। তারেক রহমান এখন যদি দিল্লি যায়, গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে, ছবি তুলে আলোচনা করে, সেক্ষেত্রে তাদের যে পুরনো রাজনৈতিক বয়ান, সেটা কোথায় দাঁড়াবে? যে দল এতদিন ভারতকে নিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করছে, যে দলের শীর্ষ নেতা লন্ডনে বৈশা ভারতের সমালোচনা করছে, সেই দলের নেতা যদি ভারতে যায়, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, তাইলে এতদিনের ভারত বিরোধী রাজনীতির হইল কি? কেন ভারত গেলেন? এই কারণেই ভারত সফরটা তারেকের জন্য রাজনৈতিকভাবে একটা ঝুঁকি। আর এই ঝুঁকি তারেক নিতে পারতেছে না, নেবে না। আর এ কারণেই বিএনপি জামাত উভয় সম্মিলিতভাবে মক্কা প্যাক্টের গল্প সামনে আনতেছে। অর্থাৎ ওই যে মুসলিম নেটের কথা হচ্ছে না, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান,
কেউ বলতেছে নতুন সামরিক বলয়, কেউ বলতেছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব একত্রিত হয়ে একটা জোট বানিয়েছে, সেই জোটে বাংলাদেশ যুক্ত হলে ভারতের নিরাপত্তা বদলে যাবে। কিন্তু ঠান্ডা মাথায় একবার চিন্তা করেন তো, মক্কা ফক্কা জোট, মুসলিম নেটো, এইসব নিয়ে উত্তেজিত হওয়ার মতো কি আছে? সত্যি কথা বলতে ভারত এইগুলারে গুনে না, এটাই সত্য। চীন এইসব গুনে, চীনের এত সময় আছে এইসব ভাবার নাই। আন্তর্জাতিক রাজনীতি ফেসবুকের পোস্ট কিংবা কমেন্ট দেওয়া চলে না, ইউটিউবের ভিডিও দেওয়া আন্তর্জাতিক রাজনীতি চলে না। বড় বড় লেকচার দিলে কোনো দেশ সামরিক শক্তিতে বড় হয়ে যায় না। একটা সামরিক জোট কার্যকর করতে হলে শুধুমাত্র কাগজের চুক্তি করলেই হয়ে যায় এমনটা ভাবার কোনো কারণ নাই। এর জন্য প্রয়োজন সামরিক সক্ষমতা, অর্থনৈতিক শক্তি, পারস্পরিক আস্থা, কমন শত্রু এবং সবচেয়ে বড় কথা প্রয়োজনে একে অপরের জন্য যুদ্ধ করার মতো সক্ষমতা এবং রাজনৈতিক সদিচ্ছা। কিন্তু মক্কা প্যাক্টে এই জিনিসগুলোর কয়টা আছে বলেন তো? সৌদি আরবের স্বার্থ একরকম, পাকিস্তানের স্বার্থ সম্পূর্ণ আরেক রকম, তুর্কির স্বার্থ আবার সম্পূর্ণ অন্যদিকে। একজনের সাথে আরেকজনের স্বার্থের মধ্যে কোনো মিল নাই। সৌদি আরব নিরাপত্তা চায়, বিশেষ করে ইরানকে নিয়ে তারা মারাত্মক ভয় পাচ্ছে। পাকিস্তান চায় অর্থনৈতিক সুবিধা, সামরিক সুবিধা এবং সৌদি আরবের কাছ থেকে রাজনৈতিক সমর্থন। তুরস্ক চায় অর্থনৈতিক সুবিধা, অস্ত্র বিক্রির বাজার এবং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব একটু বৃদ্ধি করতে চায়। তিন দেশের স্বার্থ তিন রকম। যদি তিন দেশের স্বার্থ তিন রকম হয় তাইলে কোন জায়গায় তারা এক বলেন তো? মক্কা প্যাক্টের কমন শত্রুকে ইরান, পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? তুরস্ক ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? করবে না। যে দেশ সৌদি আরবের সবচেয়ে বড় শত্রু, সে দেশ কি পাকিস্তানের বড় শত্রু? কখনোই না। আর এইখানেই এই মক্কা জোটের সীমাবদ্ধতা। একটা বিষয় দেখেন, চুক্তিতে আছে এক সদস্যের উপর হামলা হলে অন্য সদস্যরা সেটাকে নিজেদের উপর হামলা হিসেবে দেখবে। শুনতে খুব চটকদার, রসালো, কিন্তু বাস্তব যুদ্ধের সময় কি এটা খাটবে? টিকবে? একটা দেশ আক্রান্ত হলো তখন অন্য দেশ সত্যি তার সৈন্য সে দেশে পাঠাবে যুদ্ধ করার জন্য? নিজের মানুষকে মরতে দেয়? নিজের অর্থনীতিকেও ধ্বংসের মুখে ফেলে দেয়? নিজের দেশের জনগণকে বলবে আমরা অন্যের জন্য যুদ্ধ করতে যাচ্ছি? এটাকেও মানবে? কাগজের চুক্তি আর যুদ্ধের মাঠে বাস্তবায়ন এক জিনিস না। এটা বাংলাদেশের বাঙ্গুরা বোঝে না। আন্তর্জাতিক রাজনীতিতে এই পার্থক্য না বুঝলে অনেক কিছুই আড়ালে থেকে যায়। আর এই জায়গায় পাকিস্তানের ইতিহাস আমাদেরকে দেখতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন পাকিস্তান এবং সৌদি আরবের সাথে একটা বহু বছরের সামরিক সম্পর্কের জায়গা আছে এবং সৌদি আরব পাকিস্তানকে বিভিন্ন সময় অর্থনৈতিকভাবে সহায়তা করেছে। কিন্তু তার মানে এই না সৌদি আরবের প্রত্যেকটা শত্রুর বিরুদ্ধে গিয়ে পাকিস্তান যুদ্ধ করবে। কই, ইরান তো সৌদি আরবে হামলা করতেছে, পাকিস্তান কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে? যুদ্ধ ঘোষণা করছে? একটা মিসাইল মারছে? মারে নাই। বাস্তবে প্রত্যেকটা রাষ্ট্র নিজের স্বার্থ দেখে, বন্ধুত্বের ভাষা এক জিনিস আর রাষ্ট্রীয় স্বার্থ সম্পূর্ণ আলাদা জিনিস। তাই বাংলাদেশের মৌলবাদীদের একটা বিষয় পরিষ্কার বুঝতে হবে, কোন সামরিক জোটে ঢুইকা গেলেই বাংলাদেশ শক্তিশালী হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নাই। এটা চিন্তা করা বোকামি। এইসবে যুক্ত হলে উল্টা ঝুঁকি তৈরি হবে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায়? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের পেটে। বাংলাদেশের তিন দিক দিয়ে ভারত, বঙ্গোপসাগরের দিকেও ভারতের কৌশলগত উপস্থিতি আছে। বাংলাদেশের বাণিজ্য, যোগাযোগ, সীমান্ত, নদী, বিদ্যুৎ, জ্বালানি প্রত্যেকটা জায়গায় ভারতের সাথে সম্পর্ক আছে। এই বাস্তবতা আপনি কোনো চুক্তি দিয়ে মুছে ফেলতে পারবেন? বাংলাদেশ চাইলে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করতে পারে, হ্যাঁ পারে, করতেছে, করেছে। তুরস্কের সাথে সম্পর্ক বাড়াতে পারে, হ্যাঁ করেছে। সৌদি আরবের সাথে সম্পর্ক গভীর করতে পারে, হ্যাঁ করুক। চীনের সাথে সম্পর্ক রাখতে পারে, রাখুক। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে পারে, রাখুক। এগুলো বাংলাদেশের অধিকার, আমি মেনে নিচ্ছি। কিন্তু সমস্যা তখনই হবে যখন বাংলাদেশ একটা পক্ষের সামরিক বলের অংশ হবে এবং সেই অংশ হয়ে অন্য পক্ষের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করবে। তখন কিন্তু ভাই এটা স্বাভাবিক থাকবে না। কারণ তখন বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি প্রশ্নের মুখে পড়বে, যদিও পরে গেছে অলরেডি। অনেকেই বলতেছে মক্কা জোটে বাংলাদেশ যোগ দিতে পারে ভেবে ভারত শঙ্কিত। কারণ গত শুক্রবার এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন, ভারত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। বাঙ্গুরা এটা দেখে বলতেছে ভারত ভয় পাইছে, ভয় পাইছে। গান্ডুর দল, কূটনীতির ভাষা তারা বুঝিস। একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যদি বলেন আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং জাতীয় স্বার্থ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এর মানে এই না ভারত আতঙ্কে ঘুমাতে পারছে না, ভারত ভয় পেয়েছে। এটা একটা কূটনৈতিক উত্তর। ভারত তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। অহেতুক উত্তেজনা তৈরি করার মতো কোনো কথা রণধীর জয়সওয়াল বলেন নাই। ভারত যদি সত্যি মনে করতো যে এই জোট দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামো আমূল বদলে দেবে, তাহলে পরবর্তী পদক্ষেপ আরো গুরুত্বপূর্ণভাবে ভারত নেবে। সেই সময় অপেক্ষা করছে। কিন্তু আমরা তো জানি এসব জোট ফুট কোনো কিছু না, এগুলো স্রেফ ধান্দাবাজি। শুধু একটা প্রেস কনফারেন্সের বক্তব্য দিয়ে যদি মাপা যাইতো ভারতের কূটনীতি, তাইলে ভাই আর কিছু বলার নাই। সুতরাং মক্কা প্যাক্টকে ভারতের ঘুম হারাম করে দেওয়া কোনো মহাজোট হিসেবে দেখানো হলো রাজনৈতিক প্রচারণা, এর বাইরে কোনো কিছু না। আর বাংলাদেশ যদি এখানে যোগ দেয় তার মানে এই না যে ভারত ভয় পাইছে। ভারত হয়তো নিজেদের কৌশল ঠিক করবে, এটা স্বাভাবিক করতে পারে তারা, কারণ ভারত জানে বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা কি। ভারত এটাও জানে পাকিস্তান কিংবা তুরস্ক হাজার হাজার মাইল দূর থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে পারবে না, বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, সমাধান করতে পারবে না। বাংলাদেশের সীমান্ত কোথায়? ভারতের সাথে। বাংলাদেশের বড় বাণিজ্যিক বাস্তবতা কোথায়? ভারতের সাথে। বাংলাদেশের নদীর পানি কোথেকে আসে? ভারত থেকে। বাংলাদেশের স্থল যোগাযোগের সবচেয়ে বড় অঞ্চল কার সাথে যুক্ত? ভারতের সাথে। তাই পাকিস্তানকে বন্ধু বানালেই ভারত অদৃশ্য হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নাই। তুরস্কের সাথে সামরিক চুক্তি করলে ভারতের সঙ্গে সীমান্ত উঠে যাবে, এটাও ভাবার কোনো কারণ নাই। এটা বাস্তবতার সাথে মিলে না। সৌদি আরবের সাথে জোট করলে বাংলাদেশের ভূগোল বদলে যাবে না, এটাই বাস্তবতা। বাংলাদেশের মানুষকে বিএনপি জামাত বারবার বোঝানোর চেষ্টা করছে ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী মুসলিম বলয় তৈরি হয়েছে। কিন্তু একটা হিসাব করেন তো, পাকিস্তানের নিজেদের অর্থনৈতিক অবস্থা কি? তুরস্কের অর্থনৈতিক অবস্থা কি? সৌদি আরবের নিরাপত্তা কতটা আশঙ্কাপূর্ণ? প্রতিনিয়ত ইরান হামলা চালাচ্ছে। যে দেশগুলো নিজেদের সমস্যা সামলাতে হিমশিম খায়, তারা বাংলাদেশের জন্য নতুন করে নিরাপত্তার ছাতা হবে। এই বাংলার গল্পটা শুনতে ভালো লাগে, চটকদার, কিন্তু বাস্তবতা এত সহজ না। বিশেষ করে পাকিস্তানের কথা বললে তো একদম পরিষ্কার। পাকিস্তানের অর্থনৈতিক সংকট, ঋণ, বৈদেশিক মুদ্রার চাপ, এই বাস্তবতায় পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবে কি? আর যদি কোনোদিন বাংলাদেশের স্বার্থ পাকিস্তানের স্বার্থ এক জায়গায় না থাকে, তখন কি হবে জানেন? পাকিস্তান বাংলাদেশের পাছায় মেরে পালাই যাবে। এটা পাকিস্তানিদের চরিত্র। রাষ্ট্রের নীতি তৈরি হয় বাস্তব সক্ষমতা দিয়ে। তাই বাংলাদেশের সবচেয়ে ভালো পথ হলো ভারসাম্য। ভারতের সাথে সম্পর্ক থাকবে, চীনের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু চীনের প্রক্সি হওয়া যাবে না। পাকিস্তানের সাথে সম্পর্ক থাকবে, যদিও আমি এটার পক্ষে না,
কিন্তু বিএনপির বাপের দেশ পাকিস্তান, তারেকের বাপের দেশ পাকিস্তান, তারেক সম্পর্ক রাখবে। সম্পর্ক রাখলেও পাকিস্তানের নিরাপত্তা বলের অংশ হওয়া যাবে না। তুরস্কের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু তুরস্কের ভূরাজনৈতিক প্রকল্পের অংশ হওয়া যাবে না। সৌদি আরবের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু সৌদি আরবের নিরাপত্তা সমস্যাকে বাংলাদেশের সমস্যা বানানো যাবে না। আমেরিকার সাথে সম্পর্ক থাকবে, কিন্তু আমেরিকার কৌশলগত প্রকল্পের পুতুল হওয়া যাবে না। যদিও এই সরকার আমেরিকার পুতুল সরকার, এটা নিয়ে আর কিছু বলার নাই। এটাকে স্বাধীন পররাষ্ট্রনীতি বলা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এত নাটক মারাইয়া তারেক ভারত যাচ্ছে না কেন? কারণ বিএনপি এখানে রাজনীতির হিসাবটা বড় করে দেখতেছে। ভারত বিরোধিতা বিএনপির জন্য একটা রাজনৈতিক পুঁজি। বিএনপি তাদের পুঁজি হারাতে চাচ্ছে না। এই পুঁজি দিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করা হয়েছে। ভারতে গেলে রাজনৈতিক পুঁজিতে ধাক্কা লাগবে, সংকটে পড়বে। তখন মানুষ প্রশ্ন করবে, যে ভারতকে এতদিন গালাগালি করলেন, যে ভারতকে নিয়ে এতদিন কথা বললেন, সেই ভারতেই কেন যাচ্ছেন? আর দিল্লিতে গিয়েই যদি ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করতে হয়, তাইলে এতদিনের রাজনৈতিক বক্তব্যের সাথে সেটার একটা সংঘাত সৃষ্টি হবে। এটা বিএনপি চাচ্ছে না। তাই ভারত সফর না করাটাই বিএনপির জন্য নিরাপদ, তারা এটা ভেবে নিয়েছে। কিন্তু ভারত না গেলে টিকতে পারবে? রাজনীতির জন্য বিভিন্ন কথা বলা যায়, কিন্তু রাষ্ট্র চালাতে গেলে বাস্তবতার মুখোমুখি আপনাকে হতে হবে। ক্ষমতায় থাকতে চাইলে ভারতকে মোকাবিলা করতে হবে, চীনকে মোকাবিলা করতে হবে, ভারতের সামনে জবাবদিহি করতে হবে, চীনের সামনে জবাবদিহি করতে হবে, যুক্তরাষ্ট্রের সামনে জবাবদিহি করতে হবে, মোকাবিলা করতে হবে। সবাইকে খুশি করার সুযোগ থাকবে না। আর তখন শুধুমাত্র ভারত বিরোধিতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। রাষ্ট্র চালাতে হয় হিসাব দিয়ে, আবেগ দিয়ে রাষ্ট্র চালানো যায় না, স্লোগান দিয়ে রাষ্ট্র চালানো যায় না, ফেসবুক পোস্ট দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশকে পশ্চিমাদের প্রক্সি বানানো যাবে না। বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে কোনো চক্রান্তের অংশ হওয়া যাবে না। পাকিস্তানের প্রক্সি হওয়া যাবে না। বাংলাদেশকে চীনের প্রক্সি হওয়া যাবে না। আমেরিকার প্রক্সি হওয়া যাবে না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশের স্বার্থকে কেন্দ্র করে। বিএনপি এটা বুঝতে পারছে কিনা জানি না। বিএনপি কি তবে পুরনো ভারত বিরোধী রাজনীতির উপর দাঁড়িয়ে থাকবে, নাকি বাস্তব রাষ্ট্রীয় স্বার্থের কথা চিন্তা করে নতুন পররাষ্ট্রনীতি তৈরি করবে, বন্ধুত্বের সম্পর্ক রাখবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে? কারণ শেষ পর্যন্ত কেউ বাংলাদেশের পাশে রইবে না, কেউ বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে না। বাংলাদেশের স্বার্থ বাংলাদেশকে রক্ষা করতে হবে। ভারত বিরোধিতা দিয়ে হয়তো মৌলবাদীদের ভোট পাওয়া যায়, কিন্তু ভারত বিরোধিতা দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করা যাবে না। 1 মাসের পদক্ষেপ যদি ভারত নেয়, বাংলাদেশ না খেয়ে মরবে। পাকিস্তানপন্থী স্লোগান দিয়ে আবেগ তৈরি করা যায়, কিন্তু পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা গ্যারান্টি দেবে না। খাদ্যের নিরাপত্তাও পাকিস্তান দিতে পারবে না। মক্কা প্যাক্টের নাম দিয়ে মুসলিম জজবা তৈরি করা যায়, কিন্তু কাগজের চুক্তি বাংলাদেশের ভূগোল বদলে দিতে পারে না। তারিখটা ভারত যাবে নাকি খাবে, এই সিদ্ধান্ত তারেককে নিতে হবে, বিএনপিকে নিতে হবে। দেখা যাক তাদের সিদ্ধান্ত পরিবর্তন হয় কিনা, যেহেতু প্রতিদিন নাটক আমরা দেখতে পাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা তো মহানন্দে রয়েছেন, সন্ত্রাসবাদী মৌলবাদী এদের নিয়ে মহানন্দে রয়েছেন। এদিকে চুপি সারে যে মার্কিন স্যাংশন আপনার দিকে ধেয়ে আসছে, সে খবর কি রাখছেন? সে খবর রাখছেন না। আজকের খবর শুনুন, আমি আস্তে আস্তে আপনাদেরকে বলি আমেরিকা কি ইঙ্গিত দিচ্ছে এবং ভারত কি বলেছিল। ভারত শুরু থেকেই একটা কথা বলেছিল, আমি বারবার আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই সমস্যার সৃষ্টি করেছেন, আপনারাই এর উদ্ধার করবেন, আর নইলে পরে আমাদের উপর ছেড়ে দিন, আমরা আমাদের মতো কাজ করে নেব। এই আমি বলেছিলাম, যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান হবে ততদিন বাণিজ্য চুক্তি হবে না। এবার বাণিজ্য চুক্তি সম্পর্কে মার্কো রুবিও, সার্জিও গোর কি বলছেন শুনুন। আমাদের এখানে হিন্দুস্তান টাইমস লিখেছে, যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত, অক্টোবরে ভারত সফরে যাচ্ছেন মার্কো রুবিও, সার্জিও গোর বলছেন। টাইমস অফ ইন্ডিয়াটা দেখে নিতে পারেন। বিশ্বমঞ্চ নির্ধারণ করবে ভারত মার্কিন সম্পর্ক, আসছে বাণিজ্য চুক্তি, সার্জিও গোর। কবে লিখছে? 23 তারিখে, আজকে। নয়াদিল্লি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিশ্বাস ও বন্ধুত্বের ওপর ভারত মার্কিন সম্পর্ক প্রতিষ্ঠিত, বলেছেন ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ক্রমবর্ধমান বাণিজ্য পরিসংখ্যানের দিকে ইঙ্গিত করে রাষ্ট্রদূত আরো বলেন যে আলোচনাধীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিটি এগিয়ে চলেছে। কেন আটকে ছিল সেটাও উনি বলেছেন এখানে। সংখ্যা কখনো মিথ্যা বলে না। আমাদের সম্পর্কে গতিপথের দিকে তাকালে শুধু সংখ্যাগুলোই দেখুন। যেমন 15 বছর আগে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল $20 বিলিয়ন, আজ তা $240 বিলিয়ন। এটি ক্রমাগত বেড়েই চলেছে। দুই নেতা আগামী কয়েক বছরের মধ্যে $500 বিলিয়ন একটি উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছেন। ইটি ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দিতে গিয়ে গৌরব বলেন, আসলে আমার এখানে আসার 1 মাসের মধ্যেই এক পর্যায়ে আমরা ঘোষণা করেছিলাম আমাদের একটি চুক্তি হয়েছে। সুপ্রিম কোর্ট সেই চুক্তির বড় একটা অংশ বাতিল করে দেয়, তাই আমরা সেই চুক্তির কিছু অংশ নতুন করে সাজাচ্ছি। কিন্তু বাণিজ্য চুক্তি নীতিগতভাবে প্রায় সবকিছুই সম্পন্ন হয়েছে। এর অনেক কিছুই এখনো আইনি এবং পরিভাষার মধ্যে রয়েছে, যার সমাধান করার প্রয়োজন। তাই আশাবাদী আমরা এটি সম্পন্ন করতে পারবো, তিনি বলেছেন। তার মানে অক্টোবরের মধ্যে, যখন মার্কো রুবিও আসছে, অক্টোবরের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে। এখন চুক্তি মোটামুটি হয়ে গেছিল, যেহেতু মার্কিন সুপ্রিম কোর্ট ওই ট্যারিফের ওপরেতে একটা ইনজাংশন দিয়ে দিয়েছে, তার জন্য যে ট্যারিফ চাপিয়ে যে চুক্তিটা করা হয়েছিল সেই চুক্তিটা পরিমার্জন এবং সংশোধন হচ্ছে। আমাদের সিল কিন্তু পড়েনি, ওদের সিল কিন্তু পড়ে গেছিল আগের চুক্তিটা। তো এখন বর্তমান পরিস্থিতিতে নতুন চুক্তিতে এবার সই হবে অক্টোবরে। তার আগে বাংলাদেশ সম্পর্কে একটা ইতিবাচক ভূমিকা নিতে হবে বাংলাদেশ আমেরিকাকে। সেটাই ছিল
সুপ্রিয় দর্শক, দেখলেন সেই কাঙ্ক্ষিত ভিডিওটি। দর্শক, এই ভিডিওটি থেকে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।